মেহরাব এখন কিছু জরুরি কাজে শহরের বাইরে আছে, আর এইটাই তোমার জন্য মোক্ষম সুযোগ। তাছাড়া আমি তো আছি তোমাকে হেল্প করার জন্য। সত্যি বলছেন তো? আমাদের সাথে কিন্তু কোনো চালাকি করার চেষ্টা করবেন না। আমি তেমন কিছুই করব না, শুধু আমার অ্যাকাউন্টে একটু বেশি টাকা ঢুকিয়ে দিও, তাহলে আমি খুশি। বলেই দাঁত কেলিয়ে হাসেন আর মনে মনে বলেন, এইভাবে এক ঢিলে দুই পাখি মারবো আমি। ওই নকশকেও পথ থেকে সরাবো, টাকাও পাবো, আবার মেহরাবও আমাকে অপমান করার উপযুক্ত জবাব পাবে। এই কয়েকদিন মোনালিসার সাথে বেশ ভাব হয়ে গেছে নকশির। তাই তো দুই ননদ বৌদি মিলে এখন একসাথে গল্প করছে। তাদের এই গল্পের মাঝে হঠাৎ ঢুকে পড়েন মালিনী বেগম। তিনি এসেই বলেন, কি এত গল্প করছো তোমরা? মালিনী বেগমকে দেখে নকশি চুপ হয়ে যায়। কেন জানি না, তার কাছে মালিনী বেগমকে খুব একটা সুবিধার মনে হয় না। মোনালিসা নিজের মায়ের উদ্দেশ্যে বলে, মম, তুমিও এসে আমাদের সাথে যোগ দাও না। জানো, ভাবি না অনেক কিছু জানে। ভাবির সাথে গল্প করে অনেক মজা। তাই নাকি? কিন্তু তোমার ভাবি তো মনে হয় আমার উপস্থিতিতে খুব একটা খুশি হয়নি। নকশির সাথে সাথেই বলে ওঠে, না না, তেমনটা নয়। আমি আসলে সেরকম কিছু ভাবিনি। আপনি চাইলেই আমাদের আড্ডায় যোগ দিতেই পারেন। মালিনী বেগম নাটক করে বলেন, আমি জানি শুরুর দিকে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে আমি ভেবেছিলাম তুমি আমার ছেলের যোগ্য নও, সেই থেকেই আমি এমন করে ফেলেছি। তুমি এই বিষয়টা নিয়ে আমার উপর রাগ করে থেকো না। আমি এমনটা ভাবিনি। আমাদের সম্পর্কটা স্বাভাবিক শাশুড়ি বৌমার মতো করতে চাই আমি। মালিনী বেগমের কথায় নকশি মোনালিসা দুজনেই খুব খুশি হয়। তাদের দুজনের কাছেই মনে হয় সবটা এখন ভালোর দিকে যাচ্ছে। যদি তারা মালিনী বেগমের মনে লুকিয়ে থাকা জঘন্য পরিকল্পনার ব্যাপারে জানতো, তাহলে হয়তো এমন ভাবনা থেকে বেরিয়ে আসতো। পরের দিন মোনালিসা তার বান্ধবীদের সাথে বাইরে আড্ডা দিতে চলে যায়। এই সুযোগটাকেই কাজে লাগায় মালিনী বেগম। নকশির সাথে দেখা করে তাকে বলে, সারাদিন আমি এভাবে বাড়িতে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। চলো না, দুজন শাশুড়ি বৌমা মিলে বাইরে থেকে কোথাও ঘুরে আসি। নকশিও এভাবে বাড়ির চার দেয়ালের মধ্যে থাকতে ভালো লাগছিল না। তাই সেও মালিনী বেগমের সাথে একমত জানিয়ে বলে, হ্যাঁ। দুজনে বেরোতে চাইলে কুদ্দুস তাদের দেখে বলে, আপনারা কোথায় যাচ্ছেন? মালিনী বেগম বিরক্ত হয়ে বলেন, আমরা দুজন একটু বাইরে ঘুরতে যাচ্ছি। কেন, তোর কোনো অসুবিধা আছে? না ম্যাডাম, আমার আবার কি অসুবিধা? কিন্তু বস তো আমায় বলে গেছে ওনার স্ত্রীকে সবসময় নজরে রাখতে আর পাহারা দিতে। তাই আপনারা যেখানে যাবেন আমিও সেখানে যাব। তোকে আমাদের সাথে আসতে হবে না কুদ্দুস। আমরা দুজন শাশুড়ি বৌমা একটু ঘুরতে যাব, সেইখানেও গার্ড থাকবে। এইটা একদম ভালো লাগবে না। নকশি, তোমার কি ভালো লাগবে? নকশিরও এটা ভালো লাগে না। তাই সে বলে, হ্যাঁ, আমিও চাই না আপনি আমাদের সাথে আসুন। আমরা দুজনেই যাব। কিন্তু মেহবার স্যার? ওকে আমি ম্যানেজ করে নেব। কুদ্দুস আর কোনো বাধা প্রদান করে না। ঘুরতে ঘুরতে একটা নির্জন নিরিবিলি জায়গায় চলে আসে দুজনে। সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে নকশি মালিনী বেগমকে বলে, এখন মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। মালিনী বেগম উচ্চস্বরে হাসতে থাকেন। হাসতে হাসতে বলেন, তোর আর ফেরা হবে না। ওইদিকে তাকিয়ে দেখ তোকে নেওয়ার জন্য কারা এসেছে। নকশি পাশে তাকাতেই দেখতে পায় কিছু বন্দুকধারী লোক। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। তাদের মধ্যে থেকে আমান বলে ওঠে, এই তাহলে মেহরাবের সব থেকে দুর্বলতা। এবার আমাকে আমার যোগ্য অ্যামাউন্ট দাও। এত কাঁচা খেলোয়াড় যে আমি নই। এই তোরা সবাই এদের দুজনকে তুলে নে। আবার ওই মেহরাবকে আমি চরম ভাবে জব্দ করতে পারবো, কারণ ওর মা এবং স্ত্রী দুজনেই আমাদের নাগালে। তুমি কিন্তু আমাকে ঠকাচ্ছ আমান। মানুষ ঠকানো আমার রক্তে মিশে আছে।
বলে বিকট হাসি দেয় আমান। অতঃপর তারা জোরপূর্বক নকশি আর মালিনী বেগমকে ধরে নিয়ে যায়। মেহরাব বাড়িতে ফিরে নকশিকে দেখতে না পেয়ে ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে কুদ্দুসকে ডেকে জিজ্ঞাসা করে, নকশি কোথায়? ভাবি তো আপনার মায়ের সাথে ঘুরতে গেছে। হোয়াট? তুমি ওদের একা ছাড়লে কেন? তোকে না বলেছিলাম নকশিকে সবসময় পাহারায় রাখতে? আমি যেতে দিতে চাইনি, ওনারাই জোর। এর মধ্যে মেহরাবের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করেই আমন অট্টহাসিতে হেসে দিয়ে বলে, তোর মা আর বউ আমার কবজায় আছে। যদি তাদের বাঁচাতে চাস তো চলে আয় আমার আস্তানায়। ইউ কাওয়ার্ড! ওদের কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোকে ছাড়বো না। চিন্তা করিস না, ওদের কিছু করব না। তার বিনিময়ে তোকে নিজেকে স্যালেন্ডার করতে হবে। বলেই আমান ফোন রেখে দেয়। নকশি চিৎকার করে বলে, একবার শুধু মেহরাবকে আসতে দে, তারপর তোদের সবাইকে উচিত শিক্ষা দেবে। আমান অট্টহাসিতে ফেটে পড়ে বলে, আজ আমি তোদের সবাইকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করব, শুধু দেখে যা। মেহরাব হাজির হয়েছে আমানের আস্তানায়। সাথে এনেছে নিজের গ্যাংয়ের সকল সদস্যদের নিয়ে। মেহরাব আজ আমানকে দেখিয়ে দিতে চায় মৌচাকে ঢিল মারলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু আমানের আস্তানায় এসে সে হতবাক হয়ে যায়, কারণ জায়গাটা পুরোপুরি ফাঁকা ছিল। রাগে মেহরাবের হাত পায়ের রক টনটনে হয়ে যায়। এই মুহূর্তে আমানকে হাতের কাছে পেলে সে যে কি করত সেটা সে নিজেও ভালো জানে না। মেহরাবের এমন ভাবনার মধ্যে তার ফোনে কল দেয় আমান। মেহরাব ফোনটা রিসিভ করে চিৎকার করে বলে ওঠে, কুত্তার বাচ্চা, কোথায় তুই? কুল কুল মাই ডিয়ার এনিমি, এত উত্তেজিত হতে নেই। এত উত্তেজনা হার্টের জন্য ভালো না। শোন, আমার মা ও স্ত্রীর গায়ে যদি একটা আঁচড় পড়ে, বিলিভ মি, আমি তোকে একদম শেষ করে দেব। তোর মা আর বউয়ের কিছু হবে না, কিন্তু সেই জন্য তোকে আমার কথা মানতে হবে। শুয়োরের বাচ্চা! আমাকে লাগিয়ে দিয়ে কোনো লাভ নেই। তোকে একটা ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, দ্রুত সেখানে চলে আয়। আর হ্যাঁ, একদম একা আসবি, কাউকে সাথে নিবি না। কোনো চালাকি করার কথা মাথাতেও আনবি না, তা না হলে কিন্তু ওদের খালাস করে দেব। মেহরাব ফোনটা রেখে দেয়। অতঃপর নিজের গ্যাংয়ের সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই এখানেই থাকো, আমি আমার মা ও বউকে উদ্ধার করতে যাচ্ছি। কুদ্দুস সাথে সাথে আপত্তি জানিয়ে বলে ওঠে, এসব আপনি কি বলছেন বস? আমরা এভাবে একা একা আপনাকে যেতে দিতে পারি না। কুদ্দুস, আমি যা বলেছি তাই শোন, জেদ করিস না। ওই আমান বলেছে আমাকে একা যেতে, না হলে ওদের কোনো ক্ষতি করে দেবে। কিন্তু বস, আপনি একা গেলে ওদের সাথে কিভাবে পেরে উঠবেন? আমার সামর্থ্য সম্পর্কে কি তোর কোনো ধারণা নেই? তুই কি আমাকে দুর্বল ভেবেছিস নাকি? আমি চাইলে অনেক কিছু করতে পারি, তাও সম্পূর্ণ একা। আমি জানি বস, কিন্তু কোনো কিন্তু না, এটা আমার একা লড়াই, আর আমি একাই লড়বো। আমান সব দুষ্টু পরিকল্পনা করেই রেখেছে। এখন শুধু মেহরাবের আসার পালা, তারপরই সে নিজের চাল চালবে। এতদিনে নিজের চিরশত্রুকে যোগ্য জবাব দিতে পারবে ভেবে আনন্দে নেচে উঠল আমানের মন। তার গ্যাংয়ের একজন সদস্য এসে তাকে খবর দিল, বস, এই মেহেরাব এদিকে আসছে। আমান নিজের হাতে একটি রিভলভার নিয়ে অট্টহাসি দিয়ে বলে, আসতে দে ওকে, আজই ওর শেষ দিন হবে। এর মধ্যে মেহরাব প্রবেশ করে আমানের ডেরায়। সে এসেই হুঙ্কার দিয়ে বলে ওঠে, কাপুরুষ, কোথায় তুই? আমান মেহরাবের সামনে উপস্থিত হয়। বিকট হেসে বলে, এই তো ডিয়ার, এখানে আমি। তোকে তো আমি। বলেই মেহরাব আমানের কলার চেপে ধরে। আমান কলার ছাড়িয়ে নিয়ে বলে, একদম বাড়াবাড়ি করবি না, না হলে তোর মা ও বউ মরবে। মেহরাব সরে আসে।
চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মুস্কান আজ মেডিকেলে যেয়েই দেখতে পায় গাইনি বিভাগের সামনে বেশ জটলা। সে এগিয়ে যেতেই দেখতে পায় একজন মহিলা বেশ কান্নাকাটি করছে। তাকে সামলানোর চেষ্টায় ব্যস্ত তার পরিবারের সদস্যরা। মুস্কান ব্যাপারটা ঠাঁইসহ করতে পারে না। এর মধ্যেই একজন নার্স এসে মহিলার স্বামীকে বলে, ম্যাডাম আপনাদের ডাকছে, আপনারা ভিতরে চলুন। আমি কোথাও যাব না। আমি কোথাও গেলে ওরা আমার বাচ্চাকে মেরে ফেলবে। অনেক জোরাজোরি করা হলেও মহিলাকে কোনোভাবেই নিয়ে যাওয়া সম্ভব হয় না। অবশেষে তার স্বামী বাধ্য হয়ে তাকে নিয়ে প্রস্থান করলো। জট কাটলে মুস্কান সেই নার্সের কাছে গিয়ে শুধায়, এখানে কি হয়েছিল? ওই মহিলার এমন রিয়াক্ট করছিল কেন? আসলে ওনার প্রেগনেন্সিতে কিছু সমস্যা দেখা দিয়েছে, যার ফলে সন্তান জন্ম দেওয়ার ফলে ওনার মৃত্যু ঝুঁকি আছে। এই জন্য ডাক্তার ম্যাডাম ওনাকে বাচ্চাটা নষ্ট করার পরামর্শ দিয়েছিল, আর এটাই উনি মানতে চাইছেন না। ওনার একটাই কথা, উনি মরে গেলে মরবেন, তবু নিজের বাচ্চার কোনো ক্ষতি হতে দিবেন না। সত্যি একেই বলে মা, যারা নিজেদের সন্তানের জন্য নিজের জীবন দিতেও দুবার ভাবেন না। এতটুকু বলেই নার্সটি চলে যায়। তিনি চলে যেতেই মুস্কান তার বলা কথাগুলোই ভাবতে থাকে। অতঃপর নিজের পেটের ওপর হাত রাখে। তার বিবেক তাকে প্রশ্ন করে, যেখানে মানুষ নিজের সন্তানের জন্য নিজের জীবন বলি দিতে দুবার ভাবে না, সেখানে সে সামান্য ক্যারিয়ারের জন্য নিজের বাচ্চার জীবন বলি দিতে চাইছিল। নিজের ওপর ঘেন্না জন্মায় মুস্কানের। সে নিজের পেটের ওপর মৃদুভাবে স্পর্শ করে, অতঃপর স্বর্গোক্তি করে বলে, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর মা। নিজের ভুল বুঝে গেছি। আমি এখন অবশ্যই তোকে পৃথিবীতে আনবো। নিজের মাকে তুই ক্ষমা করে দিস না। এখন আরিফের কাছেও আমাকে ক্ষমা চাইতে হবে। আমান মেহেরাবের মাথায় বন্দুক তাক করলো, অতঃপর বলল, নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হ। মেহরাব সুযোগ বুঝে বন্দুকটা কেড়ে নিল। অতঃপর নির্বিচারে গুলি করতে লাগলো আমানের গ্যাংয়ের সব সদস্যদের ওপর। কুদ্দুস ততক্ষণে মেহরাবের গ্যাংয়ের বাকি সদস্যদের নিয়ে হাজির হয়। দুই পক্ষের মধ্যে দুর্ধর্ষ লড়াই চলতে থাকে। অবশেষে যখন আমানের দল হারতে বসে, তখন আমান একটা জঘন্য চাল চালে। সবাই অলক্ষ্য বন্দুক তুলে নিয়ে সে সেই স্থানে যায় যেখানে নকশি আর মালিনী বেগমকে বন্ধক করে রাখা হয়েছে। সবার নজর এড়ালেও মেহরাবের তীক্ষ্ণ নজর এড়াতে ব্যর্থ হয় সে। মেহরাব কিছু সময়ের মধ্যেই আমানকে দেখে তার পেছনে যেতে থাকে। আমান দৌড়ে গিয়ে প্রথমে মালিনী বেগমের দিকে বন্দুক তাক করলো, বলল, আমি যদি আজ মরে যাই তো আমার আগে ওই মেহরাবের পুরো পরিবারকে শেষ করে দিয়ে তারপর মরব। বলে গুলি চালিয়ে দেয় মালিনী বেগমের দিকে। মালিনী বেগমের বুক ভেদ করে যায় গুলি। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর যখন সে নকশিকে গুলি করতে যাবে, তার আগে মেহরাব চলে আসে এবং গুলি করে আমানের মাথার খুলি উড়িয়ে দেয়। আমান সাথে সাথেই মারা যায়। মেহরাব গিয়ে নকশিকে বন্দি দশা থেকে মুক্ত করে। এরপরই তার নজর পড়ে মালিনী বেগমের দিকে। সে দৌড়ে গিয়ে তার মায়ের কাছে গিয়ে বসে পড়ে। মালিনী বেগম অনেক কষ্টে নিজের হাত দুটো জোর করে ক্ষীণ কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করে দিও মেহরাব, আমি অনেক অন্যায় করেছি। আমার জন্য তুমি এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে যেতে পারোনি, আর আমি নকশির ক্ষতি করার জন্য ওই আমানের সাহায্য নিয়েছিলাম। কিন্তু দেখো, আমি নিজের অন্যায়ের শাস্তি পেয়ে গেলাম। পারলে ক্ষমা করে দিও। বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেহরাব নির্লিপ্ত চেয়ে রয়। হাজার হোক মা তো, তার চোখ দিয়ে নীরবেই জল ঝরতে থাকে। এক সপ্তাহ পর নকশি খেয়াল করেছে সেই দিনের ওই ঘটনার পর থেকে মেহরাব অনেক বদলে গেছে। আগে মেহরাব সব সময় নকশির সাথে কথা বলার চেষ্টা করত, নকশির অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করত, কিন্তু এখন কেমন জানি এড়িয়ে চলে। নকশির এই রহস্যের ভেদ করতে চায়। তাই আজ সে সিদ্ধান্ত নিয়েছে মেহরাবকে এই বিষয়ে প্রশ্ন করবে। তবে নকশিকে কিছু করতে হলো না। মেহরাব আজ নিজের থেকেই নকশির কাছে এলো। অতঃপর নকশির দিকে একটা পেপার এগিয়ে দিল। নকশি জিজ্ঞাসা করলো, এটা কি? ডিভোর্স পেপারস। মানে এটার মানে কি?
তুমি জিতে গেলে নকশি। তুমি বলেছিলে না আমি নিজে থেকে তোমায় মুক্তি দেব, দেখো ঠিক তাই হলো। আমি এখন তোমায় এই সম্পর্ক থেকে মুক্তি দিতে চাই। কিন্তু আমি মুক্তি চাই না, আমি আপনার সাথে থাকতে চাই। সেটা আর সম্ভব না, তুমি সই করে দাও। আপনি কি সত্যি আমায় ডিভোর্স দিতে চান? হ্যাঁ সত্যি, আমার প্রতি কি আপনার কোনো ভালোবাসা নেই? প্রশ্নই ওঠে না। নকশির চোখে জল চলে আসে। মেহরাব নকশির দিকে ডিভোর্স পেপারটা এগিয়ে দিলে সে নিজের বুকে পাথর চেপে ডিভোর্স পেপারটা হাতে তুলে নেয়। চাপা আর্তনাদের আড়ালে রেখে সামান্য হাসার চেষ্টা করে। মিলিয়ে আসা কণ্ঠে বলে, আমি আপনাকে ডিভোর্স দিতে চাই না, কিন্তু বেহায়ের মতো জোর করে আপনার জীবনেও পড়ে থাকতেও আমি পারবো না। আজ আমি আপনাকে কথা দিচ্ছি, আর কখনো আপনার কাছে ফিরবো না, চলে যাব এখান থেকে। কিন্তু প্লিজ আপনি আমাকে ডিভোর্স দিতে চাইবেন না। আমি আজীবন আপনার স্ত্রী হয়ে থাকতে চাই। মেহরাব হঠাৎ অস্থির হয়ে উঠল। শক্ত সমর্থ পুরুষটির বুকে উথাল পাথাল ঝড় উঠল। নকশির প্রতি তৈরি হওয়া অনুভূতিগুলো তাকে করে দিল দুর্বল। তবে সে নিজের গাম্ভীর্য বজায় রাখল, ভেঙে যেতে দিল না নিজেকে, বরঞ্চ কিছু কঠিন কথা ছুড়ে দিল নকশির দিকে। বেশ ব্যঙ্গাত্মক স্বরে বলল, তুমি তো খুব বড় মুখ করে বলেছিলে আমাকে তোমার সহ্য হয় না, আমার সাথে থাকতে চাও না, আমাকে নাকি ডিভোর্স দিতে বাধ্য করবে, এই চ্যালেঞ্জও দিয়েছিলে। তাহলে এখন যখন আমি তোমায় জিতিয়ে দিতে চাইছি তখন পিছুপা হচ্ছ কেন? নকশি পুনরায় হাসল, মলিন সেই হাসি। এই মলিন হাসি দিয়েই সে বলল, সবসময় কেন জিততে হবে? ধরুন এবার আমি হেরে গেলাম, হেরে গিয়েও জিতে গেলাম। বলেই মেহরাবের সামনে থেকে চলে আসতে নেয়। নিজের চোখের কোণে জমে থাকা জলগুলো মুছে নেয় সন্তপনে। নিজের কিছু জামা কাপড় আর জরুরি জিনিস গুছিয়ে নেয়। বের হয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। যাওয়ার পূর্বেই দেখা করে মেহরাবের দিকে। মেহরাবের উদ্দেশ্যে বলে, আপনার কাছে একটা অনুরোধ করব। নির্লিপ্ত আবেদন ফেরাতে পারল না মেহরাব। শান্তভাবে বলল, যা বলার বলো। আপনি তো নিজেই আমাকে এখানে নিয়ে এসেছিলেন, আজ আমাকে আবার আমার বাসায় রেখে আসবেন প্লিজ। আমি পারবো না। ধরে নিন এটা আমার আপনার কাছে চাওয়ার শেষ ইচ্ছা। আর ফেরাতে পারল না মেহরাব। বলল, ঠিক আছে চলো। তোমরা কি কোথাও যাচ্ছ? নকশি বলে দিল, হ্যাঁ, আমি আজ চিরকালের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো মোনালিসা। মোনালিসা হতবাক হয়ে গেল। মেহরাবের দিকে তাকিয়ে বলল, ভাবি, এসব কি বলছে ভাইয়া? তুমি কোথায় রেখে আসছো ভাবিকে? ও একদম ঠিক বলেছে, আমি ওকে ওর বাসায় রেখে আসতে যাচ্ছি। তুমি এটা কিভাবে করতে পারো ভাইয়া? আমি এমনটাই করব। আমি ওকে কখনো পছন্দ করতাম না, এতদিন ওকে শিক্ষা দেওয়ার জন্য রেখেছিলাম। আমি ঠিক এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম, যেদিন ও আমাকে ভালোবাসবে। আজ সেই দিন এসে গেছে, আমার সংকল্প পূরণ হয়েছে। তাই আমার আর প্রয়োজন নেই ওকে। মোনালিসা হতবাক হলো। নকশির মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না, বরং সে মোনালিসাকে বলল, তুমি আর এই নিয়ে কথা বাড়িও না মোনালিসা, নিজের খেয়াল রেখো। বলে সে বাইরের দিকে পা বাড়ালো। মোনালিসা ঘৃণা ভরা দৃষ্টিতে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আই হেট ইউ ভাইয়া, আই হেট ইউ। মম আমাদের ছেড়ে চলে গেল, আজ তুমি ভাবিকেও দূরে ঠেলে দিলে। দেখবে কিছুদিন পর আমিও তোমাকে ছেড়ে চলে যাব, তারপর তুমি একা তোমার এই সাম্রাজ্য ভোগ করো। এটাই ডিজার্ভ করো তুমি, কারো ভালোবাসা তুমি ডিজার্ভ করো না। বলেই হনহন করে নিজের রুমের দিকে ছুটে যায় মোনালিসা। মেহরাব হতবাক হয়ে তাকিয়ে থাকে। নকশিদের গ্রামের বাড়িতে এসে গাড়ি থামায় মেহরাব। অতঃপর নকশিকে উদ্দেশ্য করে বলে, এসে গেছে তোমার বাড়ি, নেমে পড়ো। নকশি গাড়ি থেকে নামে। মেহরাব নকশিকে আবারও বলে, এখানে দাঁড়িয়ে না থেকে নিজের বাড়িতে যাও, গো অ্যাহেড। আপনাকে একটা লাস্ট রিকোয়েস্ট করব। কি রিকোয়েস্ট? আপনি আগে গাড়ি থেকে নামুন,
মেহেরাব বিনা বাক্য ব্যয়ে গাড়ি থেকে নামে। নকশি কোনো কিছু বলার সুযোগ না দিয়েই তাকে গভীর আলিঙ্গনে সিক্ত করে তোলে। এই পর্যায়ে আর শক্ত থাকতে পারে না, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায় বেচারি মেয়েটার। নকশি শেষবারের মতো অনুরোধ করে বলে, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আমাকে নিজের লাইফে সামান্য একটু জায়গা দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? দ্রুত নকশিকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলে, অনেক সমস্যা, আমি কখনোই তোমাকে চাইনি। বলেই নিজের গাড়িতে উঠে বসে সে। গাড়ি স্টার্ট করার আগেই পুনরায় একবার তাকায় নকশির দিকে। নকশি তো তার দিকে তাকিয়েছিল, অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে বিদায় নেয়। প্রাণ সখী রে ওই শোন কদম ভূতলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম ভূতলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, আমার মাথার বেনি খইলা দিমু তারে আয়না দে, আমার মাথার বেনি খইলা দিমু তারে আয়না দে, প্রাণ সখী রে ওই শোন কদম ভূতলে বংশী বাজায় কে, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে, সই গো বসন্ত বাতাসে। মুস্কান দফায় দফায় আরিফের সাথে কথা বলার চেষ্টা করে চলেছে, কিন্তু আরিফ সমানে তাকে এড়িয়ে চলছে। অবশেষে মুস্কান আরিফকে আটকে দিয়ে বলে, আমার কিছু কথা শোন প্লিজ। হ্যাঁ বলো, তোমার কি বলার আছে? আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? আর তুমি? কিন্তু কেন? আমি সত্যি অনেক ভুল করে ফেলেছি। আমার চিন্তা ভাবনা এত নিট ছিল না, যার জন্য আমি সত্যিই লজ্জিত। আমি এই বাচ্চাকে চাই আরিফ, আমি একটা সুখী ফ্যামিলি চাই। আরিফ আচমকা জড়িয়ে ধরে মুস্কানকে। সে বলে, আমি তোমার থেকে এটা শোনার অপেক্ষাতেই ছিলাম মুস্কান। আমি জানতাম তুমি এক সময় না এক সময় নিজের ভুলটা ঠিকই অনুধাবন করতে পারবে। এই ত্রুটিপূর্ণ মুস্কানকে যে তুমি নিজের লাইফে সুযোগ দিয়েছো, এতেই আমি কৃতজ্ঞ আরিফ। ভুল সবাই করে, পারফেক্ট তো দুনিয়ায় কেউ নয় মুস্কান। এর মধ্যে যারা নিজেদের ভুলগুলোকে ফুল বানিয়ে নিজের জীবনকে সুন্দর বানাতে চায় তারাই তো সফল। তুমি সেরকম একজন। তাছাড়া তুমি তো আমার হৃদয়ে জায়গা করে নিয়েছো, তোমাকে সেই হৃদয় থেকে বের করা যে অসম্ভব। মুস্কান লাজুক হাসে। এর মধ্যে রুহি কেঁদে উঠলে তাকে কোলে তুলে নেয়। আরিফ মুস্কানের সুখী পরিবার পূর্ণতা পায়। কয়েক মাস পর নকশি নিজের বাড়িতে বসে নিজের মায়ের সাথে পিঠা বানাচ্ছিল। শীতের আবহাওয়া বয়ে যাচ্ছে চারিদিকে। শীতল আবহাওয়ায় মুক্ত চারপাশের সব কিছু। নকশি পিঠা বানিয়ে নিজের বাবার জন্য নিয়ে যাচ্ছিল, এমন সময় হঠাৎই বলিষ্ঠ এক দেহের সাথে ধাক্কা খায় সে। চোখ তুলে তাকাতেই মেহেরাবের হাস্যোজ্জ্বল মুখ দেখতে পায়। নকশি তাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে ধরে। মেহেরাব নকশির হাতটা ধরে ফেলে, আচমকা কাছে টেনে নেয়। নকশি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলে, কি হচ্ছেটা কি? আপনি কেন এসেছেন? যেই রমণী আমার হৃদয়ে স্থান নিয়েছে, যার সাথে আমার হৃদয়ের সন্ধি ঘটেছে, তাকে ফিরিয়ে নিতে এসেছি। আমি যাব না। আমার একটা আত্মসম্মান আছে। যখন ইচ্ছে আমাকে দূরে ছুঁড়ে ফেলবেন, আর যখন খুশি কাছে টেনে নেবেন। এমন তো হতে পারে না। আমার কথাটা শোনো, আমার কিছু সময়ের দরকার ছিল। তুমি আমার কাছে কতটা দামি, কতটা অমূল্য, তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। চোখের সামনে নিজের মাকে মরতে দেখে তোমাকে হারানোর ভয় জন্ম নেয় আমার বুকে। সেই কারণেই তো তোমাকে সব বিপদ থেকে দূরে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমাকে প্রবল ভালোবাসার পরেও তোমার থেকে দূরে থেকেছি। আমার এই আত্মত্যাগের সামান্য প্রতিদান দাও। চলো আমার সাথে। জানো
এই কয়েক মাসে আমি দূরে সরে এসেছি সব রকম জানো, এই কয়েক মাসে আমি দূরে সরে এসেছি সব রকম অপকর্ম থেকে। এটা এতটাও সহজ ছিল না, কিন্তু আমি পেরেছি। এখন তোমাকে আর মোনালিসাকে নিয়ে ঢাকা শহরে যেতে চাই, সেখানে গিয়ে নতুন করে সংসার সাজাতে চাই। যাবে তো? অবশ্যই। দুজনের মুখে তৃপ্তির হাসি, ভালোবাসা পূর্ণতা পাওয়ার হাসি, দুজনের হৃদয়ের সন্ধির হাসি। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। শেষটা তোমাদের কীরকম লাগলো সেটাও জানাবে। আর হ্যাঁ, নেক্সট যে গল্পটা আসছে সেটা আরও সুন্দর, ঠিক আছে? আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম গল্প পছন্দ। তোমরা কমেন্ট না করলে আমি কি করে বুঝবো? অনুর ডায়েরির পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।